আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি আমার ডিয়ার ভিউয়ার্সরা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এইচএসসি এবং এসএসসি, বিশেষ করে এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্সের একদম জাদুকারী মানে যুগান্তকারী একটা প্রসেস নিয়ে আমি হাজির হয়েছি। ইনশাআল্লাহ আপনাদের ক্লাসটা খুবই ভালো লাগবে, মানে একদম এত মানে খুবই ইফেক্টিভ ক্লাস, মানে যা আপনারা কখনো ইতিপূর্বে কল্পনা করতে পারেন নাই। হ্যাঁ, আচ্ছা দেখেন, প্রথমে আমি তাহলে পড়াবো হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্স এর ম্যাজিক, ঠিক আছে, কমপ্লিটিং সেন্টেন্সের ম্যাজিক। তো দেখেন কোনো নিয়ম নাই, মানে আপনারা কমপ্লিটিং সেন্টেন্সে এই মানে কত রুল পড়তে হয়, কোনো রুল নাই। আপনি আজকের পাঠে চেষ্টা করবো মোটামুটিভাবে শেষ করার জন্য। তো দেখেন প্রথমে কমপ্লিটিং সেন্টেন্সে লেস্ট থাকে, তো লেস্ট মানে হচ্ছে যাতে না, তো আপনার বাংলা বুঝতে হবে না। আপনার বাংলা, আমার যারা স্টুডেন্ট তারা বাংলা পারে না, তারা বাংলাই পারে না, ঠিক আছে। যদি লেস্ট থাকে তাহলে আপনি কি করবেন, আপনি দেখেন লেস্ট থাকলে আপনি অপর পাশে আপনি করবেন যে ইউ শুড, আচ্ছা আমি লিখে দেই, আমি ধরেন লিখলাম ওয়াক ফার্স্ট লেস্ট। হ্যাঁ, ওয়াক ফার্স্ট লেস্ট আপনাকে কমপ্লিটিং সেন্টেন্স করতে বলতেছে। আপনি কি করবেন, আপনার কিচ্ছু করতে হবে না। আপনি ধরেন যে এটা মানে জানেন না, আপনি জানতে হবে না, আপনি ডিরেক্টলি মুখস্থ করবেন। কারণ এরপরে লেস্টের সেন্টেন্সে প্রথমে বসে কি একটা সাবজেক্ট ইউ, তারপরে সূত্রে একটা শুড বসে, কি বসে, শুড বসে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে হচ্ছে আপনি মনে রাখবেন ইউ শুড মিস সামথিং, ইউ শুড মিস সামথিং। আপনি এটা ডিরেক্টলি মুখস্থ করেন, যত আপনার লেস্টওয়ালা সেন্টেন্স যখন দেখবেন আপনি এটা মুখস্থ করবেন, ঠিক আছে। আর বইয়ের ভাষায় যদি রুল করা যায় তাহলে কি বসে, লেস্ট মানে হচ্ছে যাতে না, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে মডাল শুড বসে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তারপর হচ্ছে এক্সটেনশন বসে। এত কথা কোনো মানেই নেই, আপনি ডিরেক্টলি আপনি যেখানে লেস্ট দেখবেন আপনি এই সেন্টেন্সটা বসায় দিবেন, ইউ শুড মিস সামথিং, আপনার কাহিনী শেষ, ঠিক আছে। তো আমি যদি লিখতাম ধরেন লিখলাম রান ফার্স্ট লিস্ট, তাহলে রান ফার্স্ট লিস্ট আপনি কি করবেন, আপনার কাজ কি, আপনারা যে এখানে যা যা করছেন এটাই হচ্ছে আপনার অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি যদি বলতাম যে টেক ইট লিস্ট, তাহলে আপনি কি করবেন, এটাই হচ্ছে আপনার অ্যান্সার, এটাই আপনার অ্যান্সার, পুরা ম্যাজিক্যাল প্রসেস। আশা করি এই রুলসটা খুবই বুঝতে পারছেন। তাহলে আপনার কথা কি, আপনি যখন দেখবেন লেস্ট আছে, লেস্ট থাকলে আপনি ডিরেক্টলি ইউ শুড মিস সামথিং আপনি বসায় দেবেন, কাহিনী খতম, ঠিক আছে। আমি পরবর্তী নিয়মে জাম্প করতেছি, দেখেন। তো এরপরে কমপ্লিটিং সেন্টেন্সে আপনার আসবে, মানে এগুলা মানে মহা গুরুত্বপূর্ণ একবারে, মানে তা কিভাবে বুঝাবো, যদি আপনার থাকে হচ্ছে আই উইশ, কি থাকবে, আই উইশ যদি থাকে আপনি ডিরেক্টলি মুখস্থ করবেন, আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং, ঠিক আছে। আপনার মানে কোনো নিয়ম নাই, কোনো রুলই নাই, আপনি আই উইশ থাকবে, আপনি আই ওয়ার এ কিং, এটা পরীক্ষায় লিখে দিয়ে আসবেন, আপনার কাজ খতম, ঠিক আছে। আশা করি আই উইশটা বুঝতে পারছেন। এখন এর পরবর্তী নিয়মে দেখেন, যদি আপনার সেন্টেন্সে মানে অর্থাৎ যদি দেখেন সেন্টেন্সের মধ্যে আছে হচ্ছে সো দ্যাট, কি আছে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, অথবা যদি থাকে প্রোভাইড দ্যাট, অথবা যদি থাকে প্রোভাইডিং, কি থাকে, প্রোভাইডিং, আপনার কাহিনী একেবারে খতম। আপনি এইটা ইকুয়াল টু আপনি অপর পাশে কি লিখবেন, আপনি অপর পাশে লিখবেন হচ্ছে, এই রুলটা হচ্ছে এরকম যে সাবজেক্ট ক্যান অথবা কুড, কেন আমি বুঝাই দিচ্ছি, ক্যান অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন, এই হচ্ছে রুল। আমি যদি আপনাকে লিখতাম যে দেখেন, আমি যদি বলতাম ইউ লাভ মি, ধরেন লিখলাম ইন অর্ডার দ্যাট, তাহলে আপনি কি করবেন, আপনি সরাসরি আপনাকে ধরেন আপনি এর মানে জানেন না, আপনি কি করবেন, আপনি একটা সেন্টেন্স মনে রাখবেন, কি রাখবেন মনে, আপনি পাশে লিখবেন হচ্ছে ইউ ক্যান ইমপ্লিমেন্ট, ঠিক আছে। এটা বুঝতে পারছেন, এক্সটেনশন দেয়নি না, অবজেক্ট দেন, ইমপ্লিমেন্ট ইট, কাহিনী খতম, আপনার কাজ একেবারে খতম হো গায়া। তাহলে আপনি কি করবেন, আপনি যখন দেখবেন যে এরকম এই কমপ্লেক্স সেন্টেন্স আগে কি আছে, ইন অর্ডার দ্যাট, এখানে সো দ্যাট থাকতে পারে, এখানে প্রোভাইড দ্যাট থাকতে পারে, এখানে প্রোভাইডিং দ্যাট থাকতে পারে, এর মানে হচ্ছে যাতে। তো আপনাকে বাংলা যেহেতু পড়াইতেছি না, আপনি কি মনে রাখবেন, ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইট, ঠিক আছে। তো এখানে আমি লিখছি ক্যান অথবা কুড কখন, কারণ দুই পাশে একটু টেন্সের মিল রাখতে হয়, এই পাশে যদি পাস্ট টেন্স হয় ওই পাশে আপনি এখানে কুড দিবেন। পাস্ট টেন্স কেমন, আমি একটা উদাহরণ দিই, ধরেন এই সেন্টেন্সটা যদি আমি লিখতাম এভাবে, যদি লিখতাম
ধরেন আমি লিখলাম ইউ, এই যে এখানে লাভ না দিয়ে আমি দিলাম লাভড। কি দিলাম? এই যে লাভড। ভালো করে দেখেন আমি কি দিলাম এখানে, এই লাভ ছিল না, আমি এখানে যে লাভড, এই যে পাস্ট টেন্স বানাই দিলাম, লাভড মি। তারপর ধরেন এটা আছে, তারপরে আছে ইন অর্ডার দ্যাট। তাহলে আপনি কি করবেন? আপনার তো কাহিনী শেষ, আমি তো আপনাকে বলেই দিছি, সিস্টেম তো শিখাই দিচ্ছি। তাহলে অ্যান্সার কি হবে? এই পাশে কি হবে? ইউ, এই যে এখানে ক্যান, এখন ক্যান লেখা যাবে না। কেন ক্যান লেখা যাবে না? এই পাশে পাস্ট টেন্স আছে, যে ডি থাকার কারণে পাস্ট টেন্স আছে, তার মানে এই পাশে লিখতে হবে তখন কুড। কি লিখবো আমি? কুড। তারপর কি আছে? ইমপ্লিমেন্ট ইট। কাহিনী খতম, কাহিনী একবারে শেষ। তাহলে আপনি কি করবেন? আপনি যখন দেখবেন সেন্টেন্সের মধ্যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, প্রোভাইড দ্যাট এবং প্রোভাইডিং আছে, অপর পাশে আপনি কি করবেন? এই যে ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইট, এটা মুখস্থ করবেন। আর যদি এই পাশে পাস্ট টেন্স থাকে, জাস্ট এই ক্যানের কাছে জাস্ট কুড দিবেন, কারণ ক্যানের পাস্ট ফর্মই তো কুড, তাই না? তাহলে আপনি কি দিবেন? ইউ কুড ইমপ্লিমেন্ট ইট। ঠিক আছে? আচ্ছা, আমি পরবর্তী নিয়মে আমি জাম্প করতেছি। দেখেন পুরা মানে ইংরেজি, মানে পুরা একদম, মানে কি বলবো, মানে ইংরেজি আইসিটি মানে পুরা ম্যাজিক্যাল প্রসেস একদম, বুঝছেন? দেখেন এরপরে পরবর্তী নিয়মে যাচ্ছি। এরপরে যদি দেখেন আপনার লেখা আছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, দুটি একই মিনিং। আমি বলবো না এটা মানে এখন সময়, এটা মানে এক্ষুনি সময় বুঝাইতে কীরকম রুল হয়, আমার কোনো নিয়ম নেই, আমি তো কোনো নিয়মই পারি না। তাহলে দুইটার জন্য কিন্তু সিস্টেম একই। তো আমি যদি আপনাকে বলতাম দেখেন ইট ইজ টাইম, তারপর ধরেন গ্যাপ আছে, তাহলে আপনি কি করবেন? আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি লিখবেন এখানে টু ডু ইট। টু ডু ইট, এটা মুখস্থ, সরাসরি মুখস্থ, এটাই আপনার অ্যান্সার, সরাসরি মুখস্থ। কারণ এই ইট ইজ টাইমের পরে যে ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ মানে কি 2 + V1। তো আমি ভাই ইনফিনিটিভও বুঝি না, ইনফিনিটিভের মায়ের নাম যে নন ফাইনাইট ভার্ব থেকে এখানে আসছে আমি তাও জানি না, আমি কিচ্ছু জানি না। আমি খালি মনে রাখবো পরীক্ষার হলে ইট ইজ টাইম যদি থাকে অথবা ইট ইজ হাই টাইম যদি থাকে, তাহলে আমি কি লিখবো? টু ডু ইট, আমার মুখস্থ, এটা আমার হচ্ছে মুখস্থ। আমি যদি লিখতাম ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, তাহলে তারপরে কি দেবো আমি? অ্যান্সার কি? যে অ্যান্সার হচ্ছে টু ডু ইট। আমার মার্কগুলো ভালো না, তো এই জন্য আমি লিখে শান্তি পেতেছি না। ঠিক আছে? তাহলে কথা ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমি কি লিখবো? টু ডু ইট, মুখস্থ, সরাসরি, ডাইরেক্ট না ডিরেক্ট, তো মুখস্থ। ঠিক আছে? তো আমি এখন একটু চোরামি করবো। তাহলে ইট ইজ হাই টাইমের পরে আরেকটা নিয়ম আছে, আমি সেটা বলতেছি। তাহলে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে আমি টু ডু ইট আমি মুখস্থ করব। এখন দেখেন যদি আপনার এই নিয়মটাই ধরেন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি একটা সাবজেক্ট থাকে, ধরেন এখানে একটা সাবজেক্ট দিলাম, ধরেন আমি উই দিলাম, এখানে আমি একটা সাবজেক্ট উই দিলাম, তাহলে আপনি কি করবেন? আপনি মুখস্থ করবেন ডিড ইট। আপনি কি মুখস্থ করবেন? ডিড ইট। কাহিনী খতম, এটাই আপনার অ্যান্সার। এটার অ্যান্সার কি হবে? এই যে ডিড ইট, এটাই হচ্ছে আপনার অ্যান্সার, ডিড ইট। কাহিনী শেষ, পুরো ম্যাজিক্যাল প্রসেস। কথা কি বুঝতে পারতেছেন? যে যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে তাহলে তো টু ডু ইট, আর যদি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট, এই দেখেন যে উই একটা সাবজেক্ট চলে আসছে না, এখানে সাবজেক্ট আসছে না, তো যখন এই সাবজেক্ট চলে আসবে তখন ডিড ইট, ডু পাস্ট ফর্ম ডিড মানে পাস্ট টেন্স হয়। তো আমি তো টেন্স চিনি না, আপনি মনে রাখবেন ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ডিড ইট হয়। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? এই নিয়মটা একটু তুলে নেন, একটু এক্সাম্পলটা তুলে নেন, যেহেতু দুটি একসাথে দিছি।